হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। কি অবস্থা সবার? নবম শ্রেণীর নতুন কারিকুলামের বিজ্ঞান অধ্যায় 11 3 নাম্বার ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম। তো গত ক্লাসে আমরা কি দেখছিলাম? গত ক্লাসে হচ্ছে আমরা বিভিন্ন গ্রন্থি সম্পর্কে ধারণা লাভ করছিলাম, মানবদেহের কি কি গ্রন্থি আছে গুরুত্বপূর্ণ এবং তাদের থেকে যে হরমোনগুলো নিঃসৃত হয় সেই হরমোন সম্পর্কে ধারণা লাভ করছিলাম। তো আজকে আমাদের টপিক হচ্ছে গিয়ে হৃদ সংবহন তন্ত্র। তো আমরা দেখি কি বলছে, যে রক্ত হচ্ছে জীবনের শক্তির একটা মূল। আমাদের শরীরে যদি রক্ত না থাকে আমাদের জীবনটা থাকবে না। তো রক্তনালীর মধ্য দিয়ে রক্ত দেহের সব জায়গায় প্রবাহিত হয় এবং কোষে অক্সিজেন এবং খাদ্য উপাদান সরবরাহ করে দেহের সব কোষকে সজীব এবং সক্রিয় রাখে। রক্তের মাধ্যমে কিন্তু আমাদের খাবারের ভিতর যে পুষ্টি উপাদান থাকে বা অক্সিজেন আছে এগুলো সব কিন্তু এক জায়গা থেকে শরীরে অন্য জায়গায় প্রবাহিত হয়। তো একই সঙ্গে রক্তের বর্জ্য পদার্থ দেহের এক স্থান থেকে অন্য স্থানে পরিবাহিত করা হয়। রক্তের মধ্যে কিন্তু বিভিন্ন ধরনের খারাপ পদার্থ আছে যেগুলো হচ্ছে আমাদের এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে যাওয়া দরকার হয়। তো যে তন্ত্রের মাধ্যমে রক্ত প্রতিনিয়ত দেহের বিভিন্ন অঙ্গ এবং অংশে চলাচল করে তাকে আমরা বলবো হচ্ছে রক্ত সংবহন তন্ত্র। বলছে যে মানব দেহের রক্ত প্রবাহ কেবল হৃৎপিণ্ড এবং রক্ত নালীর মধ্যে কিন্তু সীমাবদ্ধ থাকে। এই দুইজন কিন্তু মেইনলি রক্তটাকে নিয়ন্ত্রণ করে, এক জায়গা থেকে আরেক জায়গায় আনা নেওয়ার যে কাজটা এই দুজনেই করে থাকে। কখনো কিন্তু এর বাইরে আসে না। এই ধরনের সংবহন তন্ত্রকে বলা হয় বন্ধ সংবহন তন্ত্র। সারা দেহে রক্ত একবার সম্পূর্ণ পরিভ্রমণের জন্য মাত্র 1 মিনিট বা তার চেয়েও কিন্তু কম সময় লাগে। তো বদ্ধ সংবহন তন্ত্রের বড় সুবিধা কি কি আমরা একটু দেখি। যে 1 নম্বর সুবিধা কি, যে রক্ত সরাসরি দেহের বিভিন্ন অঙ্গে গিয়ে পৌঁছায়। তারপর রক্তবাহী নালীর ব্যাসের পরিবর্তনের মাধ্যমে দেহ কোনো বিশেষ অঙ্গে রক্ত প্রবাহের পরিমাণ নিয়ন্ত্রণ করতে পারে। আমাদের রক্ত যে নালীগুলো আছে, এই যে পাইপ যেগুলোকে আমরা বলি, শরীরের ভিতরে বিভিন্ন পাইপ যে আছে যেগুলোকে বলা হয় রক্তনালী, এগুলোর ব্যাস মানে হচ্ছে এদের যে প্রস্থগুলো আছে এগুলো হচ্ছে মাঝে মাঝে চিকন হয়, মাঝে মাঝে বড় হয়। এটা হচ্ছে আমাদের ক্ষেত্র বিশেষে, আমাদের যদি দরকার বেশি হয় তাহলে আমাদের এটা ব্যাসটা বেড়ে যায়, আর যদি কম দরকার হয় তাহলে হচ্ছে ব্যাসটা কমে যায়। তো এইভাবে কিন্তু নিয়ন্ত্রণটা মূলত করতে পারে। তারপরে কি বলছে আমরা দেখি, যে রক্ত হচ্ছে কি 3 নম্বর হচ্ছে রক্ত বিভিন্ন অঙ্গে পরিভ্রমণ করে দ্রুত কিন্তু হৃৎপিণ্ডে ফিরে আসে। সারা দেহে কিন্তু রক্তটা যে যে তারপর হচ্ছে আমাদের যে হার্ট আছে সেখানে কিন্তু ফিরে আসে। তো অন্যান্য তন্ত্রের তুলনায় রক্ত সংবহন তন্ত্র বিশেষ বৈশিষ্ট্যপূর্ণ হলেও এর গঠন কিন্তু মোটামুটি সাধারণ। তো এরপর টপিকটা হচ্ছে আমাদের রক্ত। রক্তটা দেখতে কেমন বা রক্ত কেমন, তার গঠন প্রণালী কি সেটা সম্পর্কে আমরা ধারণা লাভ করব। রক্ত হচ্ছে একটা অস্বচ্ছ মানে ঘন, ক্লিয়ার না, মৃদু ক্ষারীয় এবং লবণাক্ত তরল পদার্থ। রক্ত হৃৎপিণ্ড, শিরা, উপশিরা, ধমনী, শাখা ধমনী এবং কৈশিক নালী পথে আবর্তিত হয়, এসব জায়গা দিয়ে তারা চলাচল করে। তো লোহিত রক্তকণিকায় হিমোগ্লোবিন নামক রঞ্জক পদার্থ থাকার কারণে রক্তের রংটা লাল দেখায়। কিন্তু কিন্তু আমরা ছোটবেলা থেকে পড়তেছি রক্তে হিমোগ্লোবিন নামক রঞ্জক পদার্থ থাকায় রক্ত কিন্তু দেখতে লাল হয়। তো হাড়ের লাল অস্থিমজ্জাতে কিন্তু রক্তকণিকার জন্ম হয়। আমাদের যে হাড় আছে সেখানে কিন্তু লাল অস্থিমজ্জা আছে, সেখান থেকে মূলত এই রক্তকণিকাগুলো তৈরি হয়। তো রক্তকে যদি আমরা ভাঙি, এই যে এই হলুদ জাতীয় পদার্থগুলো বলা হয় অনুচক্রিকা। শ্বেত রক্তকণিকা মূলত সাদা দেখতে হয়, রক্তরস হচ্ছে একটু হলুদ টাইপের, আর হচ্ছে লোহিত রক্তকণিকা এরকম মানে সেলের মতো দেখতে। প্লাটিলেট বলা হয় হচ্ছে অনুচক্রিকাকে আমরা যখন বলি। তো রক্তের উপাদান আমরা দেখি, রক্তের উপাদানে কি কি থাকে। রক্ত এক ধরনের তরল যোজক কলা। এটি রক্তরস এবং কয়েক ধরনের রক্তকণিকা দিয়ে গঠিত। আমরা দেখছিলাম এখানে কিন্তু 3 রকমের রক্তকণিকা দিয়ে গঠিত। তো ফার্স্ট অফ অল হচ্ছে রক্তের মধ্যে উপাদান হচ্ছে রক্তরস। রক্তরসটা কি আমরা একটু দেখি। যে রক্তের বর্ণহীন তরল অংশকে বলা হয় রক্তরস, মানে এর কোনো বর্ণ নাই, কালার নাই, দেখতে প্রায় হলুদ আবার মতো, কিন্তু হচ্ছে তোমার অতটা বর্ণ নর্মালি দেখা যায় না। তো সাধারণত রক্তের শতকরা প্রায় 90% কিন্তু হচ্ছে রক্তরস। আর রক্তরসের প্রধান উপাদান কি? রক্তরসের প্রধান উপাদান হচ্ছে পানি। এছাড়া বাকি অংশে যে পদার্থগুলো থাকে সেগুলো হচ্ছে প্রোটিন, গ্লুকোজ, ক্ষুদ্র ক্ষুদ্র চর্বি কণাও থাকে, খনিজ লবণ থাকে, ভিটামিন, হরমোন, অ্যান্টিবডি ইত্যাদি জাতীয় পদার্থগুলো থাকে। আর বর্জ্য পদার্থ হিসাবে কি থাকে? কার্বন ডাই অক্সাইড, ইউরিয়া, ইউরিক অ্যাসিড ইত্যাদি। আমরা খাবার হিসাবে যা গ্রহণ করি তা পরিপাক তন্ত্রে, অন্ত্রের গাত্রে বিভিন্ন অন্ত্র কিন্তু শোষিত হয় এবং রক্তরসে মিশে দেহের সব জায়গায় সঞ্চালিত হয়। এভাবে দেহ কোষগুলো পুষ্টিকর দ্রব্যাদি গ্রহণ করে দেহের দেহের পুষ্টি সাধন এবং ক্ষয়পূরণ করে। এরপর আসতেছে রক্তকণিকা। রক্তকণিকা আমরা রক্তের মধ্যে 3 রকমের রক্তকণিকা আমরা নর্মালি দেখতে পাই। একটা হচ্ছে লোহিত রক্তকণিকা, একটা হচ্ছে শ্বেত রক্তকণিকা, আর একটা হচ্ছে অনুচক্রিকা। যদিও এগুলো সবই এক ধরনের কোষ, তবে রক্তের প্লাজমার মধ্যে ভাসমান কণার সঙ্গে তুলনা করে এদেরকে অনেক দিন আগে রক্তকণিকার নাম দেওয়া হয়েছিল। সেই নাম এখনো কিন্তু প্রচলিত আছে, তাদেরকে অনেক আগে থেকে কণিকা নাম দেওয়া হয়েছিল। তো এটা কিন্তু এখনো চেঞ্জ করা হয় নাই।
তো তিন ধরনের কণিকা সম্পর্কে যে বলা হলো, প্রথম কণিকা হচ্ছে লোহিত রক্তকণিকা, যেটাকে বলা হয় রেড ব্লাড কর্পালসেলস। তো মানব দেহের তিন ধরনের রক্তকণিকার মধ্যে লোহিত রক্তকণিকার সংখ্যা সবচাইতে বেশি আমাদের শরীরে। লাল অস্থিমজ্জায় লোহিত রক্তকণিকা মূলত তৈরি হয়। এর গড় আয়ু হচ্ছে 120 দিন, যে 120 দিন কিন্তু এই কণিকাগুলো বেঁচে থাকতে পারে। মানুষের লোহিত রক্তকণিকায় নিউক্লিয়াস কিন্তু থাকে না এবং দেখতে অনেকটা দ্বি অবতল বৃত্তের মতো। পূর্ণবয়স্ক ব্যক্তির রক্তে লোহিত কণিকার সংখ্যা প্রতি কিউবিক মিলিমিটারে প্রায়, মানে কিউবে যদি আমরা নিয়ে যাই তাহলে হচ্ছে 50 লাখ। তার এককটা যদি কিউবিক মিলিমিটার রাখি তাহলে সেটা হচ্ছে 50 লাখ। এবং শ্বেত রক্তকণিকার চেয়ে প্রায় 500 গুণ বেশি হচ্ছে আমাদের শরীরের ভিতরে লোহিত রক্তকণিকা থাকে। তো পুরুষের তুলনায় মহিলাদের রক্তের লোহিত রক্তকণিকা একটু কম থাকে। তুলনামূলকভাবে শিশুদের দেহে সবচেয়ে বেশি লোহিত রক্তকণিকা থেকে থাকে। আমাদের জীবনের প্রতি মুহূর্তে কিন্তু লোহিত রক্তকণিকা ধ্বংস হয়, আবার সমপরিমাণে কিন্তু তৈরি হয়। কোষের মতো আমাদের যখন আমরা রেগুলার কাজ করি তখন কিন্তু আমাদের কোষগুলো ধ্বংস হয়, আবার হচ্ছে নতুন করে কিন্তু নতুন কোষ গঠিত হয়। ঠিক তেমনি ভাবে লোহিত কণিকাও কিন্তু ধ্বংস হয়, আবার সমপরিমাণে তৈরি হয়, তো ঘাটতি হয় না। তো লোহিত রক্তকণিকা শ্বাসকার্যে অক্সিজেন পরিবহনে কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এর হিমোগ্লোবিনটা অক্সিজেন পরিবহন করে। হিমোগ্লোবিন এক ধরনের রঞ্জক পদার্থ। লোহিত রক্তকণিকায় হিমোগ্লোবিনের উপস্থিতির কারণে মূলত রক্ত লাল দেখায়। রক্তে উপযুক্ত পরিমাণে যদি হিমোগ্লোবিন না থাকে তাহলে কিন্তু রক্তশূন্যতা রোগ দেখা দিতে পারে। তারপর নেক্সট কণিকাটা কি, নেক্সট হচ্ছে শ্বেত রক্তকণিকা। তো শ্বেত রক্তকণিকা হচ্ছে হিমোগ্লোবিন বিহীন, এর মধ্যে কিন্তু কোনো হিমোগ্লোবিন নাই, তাই এদের দেখতে কিন্তু লালও দেখায় না যেহেতু হিমোগ্লোবিন নাই। এবং নিউক্লিয়াস যুক্ত বড় আকারের এক ধরনের কোষ। হিমোগ্লোবিন না থাকার কারণে এদের শ্বেত রক্তকণিকা বলা হয়। তো শ্বেত রক্তকণিকা নর্মালি হচ্ছে কি থাকে, ডিএনএ থাকে। শ্বেত রক্তকণিকার সংখ্যা আরবিসি মানে রেড ব্লাড কর্পালেস এর তুলনায় কিন্তু অনেক কম। শ্বেত রক্তকণিকার নির্দিষ্ট কিন্তু কোনো আকার নাই, এরা অ্যামিবার মতো দেহের আকারের পরিবর্তন করে, মানে এর কোনো নির্দিষ্ট শেপ নাই যে গোল হবে এরকম না। এ কিন্তু এরকম এবড়ো থেবড়ো কিন্তু হতে পারে। তো ফ্যাগোসাইটিস প্রক্রিয়ায় এগুলো জীবনকে ধ্বংস করে। মূলত হচ্ছে আমাদের শরীরে পাহারাদার হিসাবে কাজ করে কে, শ্বেত রক্তকণিকা। তো শ্বেত রক্তকণিকাগুলো রক্তরসের মধ্যে কিন্তু নিজেরাই চলাচল করতে পারে এবং রক্তজালিকার প্রাচীর ভেদ করে টিস্যুর মধ্যেও কিন্তু এরা চলে আসতে পারে। যে আমার ধরো কোনো জায়গায় যদি সংক্রমণ হয় বা রোগ দেখা দেয়, তো ওরা হচ্ছে ওদের ঘর ত্যাগ করে কিন্তু বিভিন্ন অঙ্গে তারা যেতে পারে। তো শ্বেত রক্তকণিকার গড় আয়ু হচ্ছে 1 থেকে 15 দিন। দেহ বাইরের জীবাণু দ্বারা আক্রান্ত হলে দ্রুত রক্তকণিকার সংখ্যা কিন্তু বেড়ে যায়, তো ফাইট করার জন্য। তো মানব দেহের প্রতি ঘন মিলিলিটার রক্তে প্রায় 4 থেকে 10 হাজার শ্বেত রক্তকণিকা থাকে। অসুস্থ মানব দেহে এর সংখ্যা কিন্তু আরো বেড়ে যায়। যখন আমরা অসুস্থ হয়ে যাই তখন কিন্তু শ্বেত রক্তকণিকার সংখ্যা বেড়ে যায়। এরপরের কণিকাটা হচ্ছে অনুচক্রিকা। এটাও খুব গুরুত্বপূর্ণ এক ধরনের কণিকা। যে অনুচক্রিকা দেখতে অনেকটা গোলাকার ডিম্বাকার হইতে পারে অথবা রড আকারেরও হইতে পারে। এদের সাইটোপ্লাজম দেখতে হচ্ছে দানাদার এবং হচ্ছে সাইটোপ্লাজমের কোষ, অঙ্গাণু, মাইটোকন্ড্রিয়া, গোলকীয় বস্তু এদের থাকে, কিন্তু এদের কিন্তু কোনো নিউক্লিয়াস থাকে না। তো অনুচক্রিকা গুলোর গড় আয়ু হচ্ছে 5 থেকে 10 দিন, এরা বাঁচতে পারে। পরিণত মানব দেহে প্রতি ঘন মিলিলিটার রক্তে অনুচক্রিকার সংখ্যা প্রায় 2.5 লাখ। এরাও কিন্তু অনেক বেশি আকারে থাকে, দেখতে এই যে আপনারা দেখতে পারেন এরকম। তো অনুচক্রিকার প্রধান কাজ কি, অনুচক্রিকার প্রধান কাজ হচ্ছে রক্ত জমাট বাঁধতে সাহায্য করা। যখন কোনো রক্তবাহিকা বা কোনো টিস্যু আঘাতপ্রাপ্ত হয়ে কেটে যায় তখন সেখানকার অনুচক্রিকাগুলো সক্রিয় হয়ে ওঠে এবং অনিয়মিত আকার ধারণ করে। যেমন 11.9, এই যে এরকম আকার ওরা ধারণ করে, ঠিক আছে। তো ক্ষতস্থানে রক্তকে জমাট বাঁধতে কিন্তু সাহায্য করে এবং রক্তক্ষরণ বন্ধ করে। রক্ত উপযুক্ত পরিমাণ অনুচক্রিকা না থাকলে কিন্তু রক্তপাত সহজে বন্ধ হয় না। যাদের শরীরে অনুচক্রিকা বা প্লাটিলেট কম তাদের কিন্তু রক্তক্ষরণ হলে সহজে সেটা শুকাতে চায় না। তো আমরা যে কিন্তু ছোটবেলায় খেলাধুলা বা করার সময় কিন্তু বা কোনো একটা দুর্ঘটনা বশত কিন্তু আমাদের উপরের চামড়া কিন্তু ছিলে যায় নর্মাল অবস্থা, কিন্তু দেখবেন যে কিছুদিন পরে ওই চামড়ার উপরে কিন্তু কালো টাইপের একটা আবরণ সৃষ্টি হয়। এই যে কালো জিনিসগুলো দেখতেছেন এগুলো কিন্তু আসলে অনুচক্রিকা। অনুচক্রিকা অনেকটা হচ্ছে আপনার যে যে জায়গায় কেটে গেছে ওই জায়গায় ওরা এসে ওখানে একটা সেলাইয়ের মতো কাজ করে, সেলাই করে ওই চামড়াটাকে, ওই রাস্তাটা বন্ধ করে যাতে রোগ জীবাণু না ঢুকতে পারে। তো এই জন্য এটা কিন্তু পরবর্তীতে শুকায় কালো হয়ে যায়, কালোর মতো হয়ে যায়। তো আমরা দেখলাম 3 রকমের কণিকা, এবার আমরা দেখবো রক্তের কাজটা আসলে কি। রক্ত দেহের গুরুত্বপূর্ণ একটা উপাদান। এটা দেহের নানাবিধ কাজ করে থাকে, যেমন হচ্ছে অক্সিজেন পরিবহন, লোহিত রক্তকণিকা কোষে অক্সিজেন পরিবহন করে। তারপর কার্বন ডাই অক্সাইড অপসারণ, রাসায়নিক বিক্রিয়ার ফলে কোষগুলোতে যে কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হয় তা রক্তরস এবং লোহিত কণিকার সমন্বয়ে একসাথে ফুসফুসে নিয়ে আসে এবং সেগুলো নিঃশ্বাসের মাধ্যমে কিন্তু শরীর থেকে বের করে দেয়। খাদ্যসার পরিবহন, আমাদের শরীরে যে প্রয়োজনীয় উপাদানগুলো আছে যেমন গ্লুকোজ, অ্যামাইনো অ্যাসিড, চর্বি কণা ইত্যাদিও কিন্তু রক্ত কোষে সরবরাহ করে থাকে।
তারপর হচ্ছে তাপের সমতা রক্ষা, দেহের মধ্যে অনবরত কিন্তু দহন ক্রিয়া সম্পাদিত হচ্ছে, মানে আমাদের শরীরের ভিতরে কিন্তু প্রতিনিয়ত তাপমাত্রা বাড়ে কমে। তো এতে করে বিভিন্ন অঙ্গে বিভিন্ন মাত্রার তাপ সৃষ্টি হয় এবং তা রক্তের মাধ্যমে দেহের সব জায়গায় কিন্তু ছড়িয়ে পড়ে। এভাবে দেহের সব জায়গায় তাপের সমতা রক্ষা করার জন্য কিন্তু রক্ত কাজ করে থাকে। এরপরে বলতেছে কি, এরপর হচ্ছে বজ্র পদার্থ নিষ্কাশন। রক্ত দেহের জন্য ক্ষতিকর বর্জ্য পদার্থ বহন করে নিয়ে আসে এবং বিভিন্ন অঙ্গের মাধ্যমে, যেমন ইউরিয়া, ইউরিক অ্যাসিড, কার্বন ডাইঅক্সাইড হিসেবে এগুলা শরীর থেকে বের করে দেয়। তারপর হচ্ছে হরমোন পরিবহন। হরমোন সরাসরি রক্তে মিশে প্রয়োজন অনুযায়ী বিভিন্ন অঙ্গে সঞ্চালিত হয় এবং বিভিন্ন জৈবিক কাজে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আমরা গত ক্লাসে কিন্তু দেখছিলাম যে বিভিন্ন গ্রন্থি থেকে কিন্তু হরমোন নিঃসৃত হয়, আর সেই হরমোনগুলা নিয়ে যাওয়ার কাজ করে কে? রক্ত। ঠিক আছে। তারপর হচ্ছে রোগ প্রতিরোধ কয়েক প্রকারের, যেমন হচ্ছে রক্তকণিকা ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ায় দেহের জীবাণু কিন্তু আক্রমণ থেকে রক্ষা করে। অ্যান্টিবডি ও অ্যান্টিজেন উৎপাদনের মাধ্যমে রক্ত দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে থাকে। তারপর আমরা দেখছিলাম রক্ত জমাট বাঁধা। দেহের কোনো অংশ কেটে গেলে অনুচক্রিকা রক্ত জমাট বাঁধতে সাহায্য করে এবং দেহের রক্তক্ষরণ কিন্তু বন্ধ করে দেয়। আচ্ছা, এরপর আমরা দেখবো হচ্ছে রক্তনালী। আমরা তো রক্ত সম্পর্কে জানছি, এবার আমরা দেখবো রক্তনালী, বা আমরা যে টিউবের মতো আমাদের যে শরীরের ভিতরে যে পাইপগুলো আছে এগুলাকে কিন্তু বলতেছে রক্তনালী। তো যেসব নালীর ভিতর দিয়ে রক্ত প্রবাহিত হয়, চলাচল করে, সেটা কি বলতেছে? রক্তনালী। এসব নালী পথে হৃৎপিণ্ড থেকে দেহের বিভিন্ন অংশে রক্ত বাহিত হয় এবং দেহের বিভিন্ন অংশ থেকে আবার হৃৎপিণ্ডে ফিরে আসে। এই রাস্তা দিয়ে কিন্তু চলাচল করে, একবার হৃৎপিণ্ডে যায়, আবার হৃৎপিণ্ড থেকে বিশুদ্ধ রক্ত আবার দেহে ছড়িয়ে যায়। এই রক্তনালীকে তাদের গঠন, আকৃতি এবং কাজের ভিত্তিতে তিনটা ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে ধমনী, শিরা এবং কৈশিক জালিকা। তাহলে এই তিনটা সম্পর্কে আমরা একটু ধারণা লাভ করি যে ধমনী কি জিনিস। যেসব রক্তনালীর ভিতর দিয়ে হৃৎপিণ্ড থেকে সারা দেহে রক্ত বাহিত হয় তাকেই কিন্তু ধমনী বলা হয়। মেন কথা হচ্ছে হার্ট হচ্ছে আমাদের কি রক্তের পাম্প মেশিন হিসেবে কাজ করে। তো হার্ট থেকে যে রক্তগুলো আমাদের সারা দেহে যাওয়া লাগবে, সেটা যার মাধ্যমে যায় সেটা হচ্ছে ধমনী। আর ফুসফুসীয় ধমনী ছাড়া অন্য সব ধমনী হচ্ছে রক্ত অক্সিজেন সমৃদ্ধি। একমাত্র ফুসফুসীয় ধমনী নামের এক ধরনের ধমনী আছে যারা হচ্ছে কার্বন ডাই অক্সাইড সমৃদ্ধ রক্ত বহন করে। তো এটা আমরা নেক্সটে আরো ধারণা লাভ করবো, এই যে হৃৎপিণ্ডের মধ্যে আছে। তো এটা ফুসফুসীয় ধমনী ছাড়া প্রায় সব ধমনী হচ্ছে কি টাইপের রক্ত নিয়ে যায়? অক্সিজেন সমৃদ্ধ রক্ত কিন্তু নিয়ে যায়। তো ফুসফুসে ধমনির বেলা হৃৎপিণ্ড থেকে, এই যে আমি যেটা বললাম, কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত এই ধমনী দিয়ে ফুসফুসে যায়। ধমনীর প্রাচীর বা যে চামড়াটা আছে, এই প্রাচীরটা কিন্তু একটু পুরু এবং স্থিতিস্থাপক, একটু মোটা। এর নালীপথ হচ্ছে সরু এবং এটিতে কোনো কপাটিকা বা কোনো হচ্ছে দরজা টাইপের, কপাটিকা বলতে বোঝা হচ্ছে দরজা, যে একটা টিউবের মতো রাস্তা থাকে যেটা হচ্ছে একবার ওপেন হয় একবার ক্লোজ হয়। তো এই কপাটিকাটা ওটা থাকে না। হৃৎপিণ্ডের প্রত্যেকটা সংকোচন এবং প্রসারণের সময় সারা দেহের সব ধমনীতে রক্ত প্রবাহিত হয়, তখন ধমনী গাত্র হচ্ছে প্রসারিত বা সংকুচিত হয়। তা ধমনীর এই স্ফীত ও সংকোচনকে কিন্তু নাড়ী স্পন্দন বলা হয়। ধমনী দিয়ে যে রক্ত চলাচল করে, আপনার যদি হাতের একদম শেষের দিকে, মানে হচ্ছে আমাদের কবজির একটু উপরে যদি হাত দেন, দেখবেন যে এখান দিয়ে অনেকটা রক্ত চলাচল করতেছে, আপনি কিন্তু বুঝতে পারবেন যে এটা কিন্তু কাঁপতেছে। তো এই কাঁপাটাকে বলতেছে ওরা হচ্ছে নাড়ী স্পন্দন। ধমনীর ভিতর রক্ত প্রবাহ, ধমনী গাত্রের সংকোচন, প্রসারণ, স্থিতিস্থাপকতা নাড়ী স্পন্দনের একটা প্রধান কারণ। এই জিনিসগুলোর কারণে মূলত হচ্ছে নাড়ী স্পন্দনটা হয়ে থাকে, যে কন্টিনিউয়াসলি কিন্তু এরা সংকোচন প্রসারণ হয় আমাদের শরীরের ভিতরে ধমনীগুলো, এই জন্য হচ্ছে এখানে নাড়ী স্পন্দনটা আমরা বুঝতে পারি। তো হাতের কবজির ধমনীর উপরে হাত রেখে কিন্তু তোমরা এই নাড়ী স্পন্দনটা অনুভব করতে পারবে। এরপরে আমরা দেখি শিরা কি জিনিস, তাই না? শরীরের বিভিন্ন অংশ থেকে যেসব নালী দিয়ে রক্ত হৃৎপিণ্ডে ফিরে আসে, এর আগেটা আমরা কি দেখছিলাম যে হৃৎপিণ্ড থেকে রক্ত সারা দেহে যদি ছড়িয়ে পড়ে, সেটা হচ্ছে কিসের মাধ্যমে ছড়া? ধমনীর মাধ্যমে। আর সারা দেহ থেকে রক্ত যদি হৃৎপিণ্ডে ফিরে আসে, সেটাকে আমরা বলতেছি যার মাধ্যমে আসতেছে, সেটা হচ্ছে শিরা। তো ফুসফুস থেকে হৃৎপিণ্ডে আসা শিরাটি ছাড়া অন্য সব শিরা কিন্তু কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত পরিবহন করে হৃৎপিণ্ডে নিয়ে আসে। তার মানে শুধুমাত্র এই যে হৃৎপিণ্ডে আসা শিরাটা ছাড়া বাকি সবাই কিন্তু কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত পরিবহন করে হৃৎপিণ্ডে নিয়ে আসে। শুধু ফুসফুসের শিরা নামের এক ধরনের শিরা আছে যেটা হচ্ছে অক্সিজেন সমৃদ্ধ রক্ত ফুসফুস থেকে হৃৎপিণ্ডে পৌঁছে যায়। আগেরটাও কিন্তু আমরা একটা ব্যতিক্রম দেখছিলাম যে ফুসফুসীয় ধমনী, আর এটা হচ্ছে ফুসফুসীয় শিরা, একটা হচ্ছে আরেকটা উল্টা। তো ধমনীর মতো শিরাই সারা দেহে ছড়িয়ে থাকে। শিরাগুলো শরীরের বিভিন্ন স্থানে কোষিক নালী থেকে আরম্ভ হয় এবং অসংখ্য কোষিক নালী একত্রিত হয় যথাক্রমে সূক্ষ্ম শিরা, উপশিরা, শিরা, মহাশিরাতে পরিণত হয়ে হৃৎপিণ্ডে ফিরে আসে। আমাদের শরীরে কিন্তু শিরার সংখ্যাই বেশি। তো শিরার প্রাচীরও কিন্তু ধমনীর মতো 3 স্তর বিশিষ্ট। তো এদের নালীপথ একটু চওড়া, একটু প্রশস্ত দিক দিয়ে চওড়া এবং সেখানে কপাটিকা থাকে। ধমনীতে কিন্তু কপাটিকা থাকে না, কিন্তু শিরাতে কিন্তু রাস্তা অফ এবং অন হওয়ার কিন্তু একটা দরজার মতো আছে, এটাকে আমরা বলতেছি কপাটিকা।
তো এদের প্রাচীর একটু কম পুরু এবং কম স্থিতিস্থাপক এবং কম পেশিময়। এরপরেরটা হচ্ছে আমাদের কৈশিক জালিকা। কৈশিক জালিকা কি? যে পেশি তন্তুতে চুলের মতো অতি সূক্ষ্ম রক্তনালী কিন্তু দেখা যায়, একদম ছোট ছোট, যে আমাদের নালীগুলো দেখে একদম চিকন চিকন যেগুলো থাকে, সেগুলাকে কিন্তু কোষিক জালিকা বলা হয়, অনেকটা শিকড়ের মতো বিস্তৃত থাকে। একে কোষিক জালিকা বা কোষিক নালী বলে। এগুলো একদিকে ক্ষুদ্রতম ধমনী এবং অন্যদিকে ক্ষুদ্রতম শিরার মধ্যে এক ধরনের সংযোগ স্থাপন করে মাঝখানে। তো ফলে ধমনী শাখা প্রশাখে বিভক্ত হয়ে ক্রমে ক্রমে সূক্ষ্ম হতে সূক্ষ্মতর কোষিক নালীতে পরিণত হয়, মানে ভেঙে ভেঙে উপশিরা ভাগ, মানে উপধমনীতে ভাগ হইতে হইতে একদম চিকন একটা নালীর মতো তৈরি করে, যেটা হচ্ছে কোষিক নালী। এবং প্রত্যেকটা কোষকে কিন্তু পরিবেষ্টন করে রাখে। এদের প্রাচীর অত্যন্ত পাতলা, একটু হলে কিন্তু এরা কিন্তু ছিঁড়ে যায়। তো এই পাতলা প্রাচীর ভেদ করে রক্তে দ্রবীভূত সব বস্তু ব্যাপন প্রক্রিয়া কোষে কিন্তু প্রবেশ করতে পারে। তো এদের প্রাচীরটা অনেকটা পাতলা হওয়ার কারণে এদের ভিতর থেকে বাইরে কিন্তু খুব ইজিলি কিন্তু চলাচল করতে পারে, ব্যাপন প্রক্রিয়া কিন্তু ভিতরের জিনিস বাইরে যেতে পারে, বাইরের জিনিস ভিতরে আসতে পারে। ঠিক আছে, তো এতটুকু আমরা পড়লাম। আজকের টপিক এতটুকু পর্যন্ত। এখানে হচ্ছে মূলত রক্ত নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে। তো আপনাদের যদি কোনো সমস্যা থেকে থাকে আপনাকে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন। এছাড়া কিন্তু আপনাদের জন্য হোয়াটসঅ্যাপ এবং ফেসবুকে গ্রুপগুলো দেওয়া হয়েছে, আপনারা চাইলে ভিডিও ডিসক্রিপশন বক্স থেকে সেখানে জয়েন হতে পারেন। আশা করি সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।